বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা 5/11/2018 থার্ড শিফটে আসা একটি প্রশ্নের সমস্ত অঙ্কের সমাধান দেখে নেব। এই প্রশ্নের পিডিএফ এবং চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় ও পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man4u.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেশন শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ, বিশেষ করে যারা ক্লার্কশিপ মেনে প্রিপারেশান নিচ্ছ, তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো। লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে 6টি বাচ্চার গড় ওজন হলো 17.5 কেজি। যদি ওই বাচ্চাদের মধ্যে 5 জনের ওজন যথাক্রমে 14, 19, 23, 21 এবং 13 হয়, তাহলে ষষ্ঠ বাচ্চাটির ওজন কত? খুব সোজা, 6টা বাচ্চার গড় ওজন 17.5, মানে 6টা বাচ্চার মোট ওজন 6 × 17.5 কেজি। এখান থেকে 5 জন বাচ্চার মোট ওজন, যেগুলো কিনা 14 + 19 + 23 + 21 + 13 আছে, এটাকে বাদ দিলেই ষষ্ঠ বাচ্চার ওজন বেরিয়ে যাবে। 17.5কে 6 দিয়ে গুণ করবে, 6 × 17 102, 5 × 6 30, অর্থাৎ এটা আসবে 105। সেখান থেকে এইগুলোকে যোগ করে নেবে। দেখো, এইগুলো যোগ করার সময় খুব সিম্পল, যোগ সবাই এটা পারবে, কিন্তু আমি যেটা বলছি, যোগ যখন করবে, মনে করো এইখান থেকে 1, এই 19কে দিয়ে দাও, এটা 20 হয়ে যাবে। এখান থেকে 3 আর এখান থেকে 3, 6, এই 14কে দিয়ে দাও, এও 20 হয়ে যাবে। এ 20 হয়ে যাবে, এ 20, এ 20, এ 20 হবে, আর এ 10 হয়ে যাবে। অর্থাৎ 4 × 20 = 80, 90 এটার যোগফল হবে। বোঝা গেছে? তাহলে উত্তর হবে যে ষষ্ঠ বাচ্চার ওজন 15 কেজি, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 2 প্রশ্নে বলেছে মহেশের একা একটি কাজ শেষ করতে 18 দিন সময় লাগে, সেখানে কিশোর সেই একই কাজ 36 দিনে শেষ করে দেয়। যদি তারা একসাথে 6 দিন কাজ করে, মোট কাজের কত শতাংশ বাকি থাকবে? মহেশ 18 দিনে টোটাল কাজটা করে, কিশোর 36 দিনে সেই কাজটা করে। যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা কতটুকু সেটা জানার জন্য এই 18 আর 36-এর লসাগু বার করবে, যেটা কিনা 36। অর্থাৎ আমি মনে করলাম মোট কাজটা হচ্ছে 36 ইউনিট। এবার এই 36কে 18 দিয়ে ভাগ করবে 2, 36কে 36 দিয়ে ভাগ করবে 1। এই যে ভাগ করে যে ভাগফলগুলো এলো, এইগুলো কি? এটা হচ্ছে মহেশ প্রতিদিন কত ইউনিট করে কাজ করে এবং কিশোর প্রতিদিন কত ইউনিট করে কাজ করে। যদি মহেশ আর কিশোর একসাথে কাজ করে, তাহলে মহেশ প্রতিদিন 2 ইউনিট কাজ করবে, কিশোর প্রতিদিন 1 ইউনিট কাজ করবে। ওরা দুজনে মিলে প্রতিদিন 2 + 1 3 ইউনিট করে কাজ করবে। প্রশ্নে বলেছে তারা 6 দিন একসাথে কাজ করেছে। প্রতিদিন যদি 3 ইউনিট করে কাজ করে, তাহলে 6 দিনে ওরা 18 ইউনিট কাজ করেছে। 36 ইউনিট মোট কাজের মধ্যে 18 ইউনিট কাজ করে ফেলেছে। বলেছে কত শতাংশ বাকি থাকবে। 36-এর মধ্যে 18 হয়ে গেছে, মানে 18 বাকি থাকবে। 36-এ 18 বাকি থাকবে, কত শতাংশ বলেছে? 100-এ কত? অর্থাৎ 50% কাজ বাকি থাকবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 2টি সংখ্যার গসাগু 110, সেগুলির গুণফল এটা যদি হয়, তাহলে সংখ্যা দুটির লসাগু কত? তোমাকে শুধু সময়টা খেতে চেয়েছে, যে তুমি কত সময়টা খেয়ে তাদেরকে তোমরা সময়টা উপহার দাও, আর কিছু না। কেন, এই অঙ্কটা সবাই জানি, কিন্তু কোথায় সময় নষ্ট করবে আমি সেটা বলবো। দেখো, আমরা জানি গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটোর গুণফল, তাই তো? এখানে গসাগু দেওয়া আছে 110, লসাগু বার করতে বলেছে, গুণফলটা এটা দেওয়া আছে 290400। এবারে লসাগু যখন বার করবে, তখন তোমরা 11 নামতা পড়বে, অর্থাৎ 11 দিয়ে এটাকে ভাগ করবে, অর্থাৎ লসাগু এইটা বাই 11, তাই করবে। দেখো, করার দরকার লাগে না, যদি একটু অপশানগুলো দেখতে, শূন্যটা বাদ দাও, কারণ শূন্য সব অপশানের মধ্যে আছে। আমি যদি দেখি যে 11 দিয়ে যখন কাটবো, তখন এর ইউনিট প্লেসটা অবশ্যই 4 আসবে, কেন 4 11 44-এর 4 কিছু একটা। 4 আসতে গেলে এর ইউনিট প্লেসে যেটা কাটবে তার ইউনিট প্লেসে 4 থাকতে হবে। সব শূন্যগুলো বাদ দিয়ে দেখো একটাই অপশানে 4 আছে, তাই উত্তর হবে অপশান নাম্বার 3।
বোঝা গেছে? সময় নষ্ট করবে না। পরের প্রশ্ন, 4 প্রশ্নে বলেছে 60-এর মধ্যে 48 কত শতাংশ? 60-এর মধ্যে 48 80% দেখা যাচ্ছে। যদি পার্সেন্টেজে এইভাবে করো তাও করতে পারো। 6 8 48 অর্থাৎ 80%। অপশান নাম্বার 3 উত্তর। পরের প্রশ্ন, 5 প্রশ্নে বলেছে 12টি ইনিংসে একজন ব্যাটসম্যানের রান সংখ্যা এইরূপ, তাহলে মধ্যমা থেকে বিচ্যুতি হলো আনুমানিকভাবে কত? অর্থাৎ প্রথমে তোমাকে মধ্যমা বা মিডিয়ান বার করতে হবে, তারপরে এখান থেকে ডেভিয়েশনের যেগুলো বেরোবে সেই ডেভিয়েশন, মিন ডেভিয়েশন অর্থাৎ গড় ডেভিয়েশনটাকে বার করতে হবে। কিভাবে বার করে মিডিয়ান বা ডেভিয়েশন? মিডিয়ান বা মধ্যমা বার করার সিস্টেম হচ্ছে, এখানে যে স্কোরগুলো দেওয়া আছে সেই স্কোরগুলোকে ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে ফেলবে। ছোট থেকে বড় অনুযায়ী সাজানোর পর মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে মিডিয়ান বা মধ্যমা। এখানে যে 12টা ইনিংসে রান অর্থাৎ 12টা সংখ্যা আছে তাকে যদি ছোট থেকে বড় সাজাও, একদম ছোট থেকে বড়ই সাজাবে। 34 38 42, আমি ছোট থেকে বড় সাজাচ্ছি। 44 46 48 54 55 63 70 76 80। দেখো 12টা হয়ে গেছে। এবার মাঝখান কোণার জন্য 12কে 2 দিয়ে ভাগ করো। 6 1 2 3 4 5 6, এই 6টা আর এখানে 6টা আছে 12টা। এই যে এই দিক থেকে এই সংখ্যাটা আর এদিক থেকে এই সংখ্যাটা, এরা তো মাঝখানে দুটো সংখ্যা আছে, কেন 12র মাঝখান তুমি পাবে না? যেমন আমি বলি 5-এর মাঝখান কি? 5-এর মাঝখান হচ্ছে 3 নম্বর সংখ্যাটা, বাঁদিকে দুটো সংখ্যা ডান দিকে দুটো সংখ্যা আর মাঝখানে যে সংখ্যাটা আছে 3 নম্বর সেটা হচ্ছে 5টা সংখ্যা থাকলে তার অ্যাভারেজ। কিন্তু যখন 12টা থাকবে, যেমন এক্ষেত্রে 6টা নিলাম, মাঝখানে এই যে সংখ্যা দুটো আছে এই সংখ্যা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, সেটাই বেরোবে মিডিয়ান। অর্থাৎ 48 + 54/2, 48কে 54 যদি যোগ করো 102 হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে মিডিয়ান বেরোবে 51। বোঝা গেছে? এইটা মিডিয়ান। এটা চাইনি, বলেছে মিডিয়ান থেকে ডেভিয়েশন বিচ্যুতি কতটা। মিডিয়ান থেকে ডেভিয়েশন বলতে কি বোঝায়? এই যে আমরা মিডিয়ানটা বার করলাম 51, এই 51 থেকে এই যে সংখ্যাগুলো এখানে তুমি লিখেছো এই সংখ্যাগুলোকে বিয়োগ করে যাও। বিয়োগ করে যাও এই সেন্সে, বিয়োগ না ডিফারেন্স নাও। মানে আমি যে সংখ্যাটা বড় হবে সেই বড় থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করব। বিয়োগ চিহ্নটা দেবো না, কিন্তু আমি বিয়োগ করব, জাস্ট ডিফারেন্স বার করব। যেমন মনে করো 51 আর 34, এখানে প্রথম সংখ্যা 34, 51 আর 34-এর ডিফারেন্স কত? 17, অর্থাৎ 51 থেকে 34 বাদ দাও, আমি এখানে লিখলাম 17। তেমন করে প্লাস দিয়ে দিয়ে যাবে যতগুলো আছে। 51 আর 38-এর মধ্যে ডিফারেন্স কত? 13। 51 এইটার সঙ্গে সবসময় হবে, মিডিয়ানটার সঙ্গে। 51 আর 42-এর মধ্যে ডিফারেন্স 9, 51 আর 44-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 7, 51 আর 46-এর মধ্যে ডিফারেন্স 5, 51 আর 48-এর মধ্যে ডিফারেন্স 3। দেখো এখানে 54 এসছে, 51 আর 54-এর মধ্যে ডিফারেন্স 3, প্লাস মাইনাস ভুলে যাও, শুধু ডিফারেন্স। 51 আর 55-এর মধ্যে ডিফারেন্স 4, 51 আর 63-এর মধ্যে 12, 51 আর 70-এর মধ্যে 19, 76-এর মধ্যে 25 এবং 80-এর মধ্যে 29 ডিফারেন্স। এই যে ডিফারেন্সগুলো পাওয়া গেল এদের যোগ করবে, করে যেহেতু 12টা সংখ্যা আছে তাই 12 দিয়ে ভাগ করবে। এই যেটা উত্তর বেরোবে সেটাই হবে ডেভিয়েশন বা মিন ডেভিয়েশন। বোঝা গেছে? তাহলে এই সবগুলোকে যোগ তোমরা করবে, বেরোবে 146/12। 146কে 12 দিয়ে যদি ভাগ করো 12.17 আসবে, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন, 6 প্রশ্নে বলেছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 এবং এই সংখ্যাটির নগুণ হলো সেই সংখ্যাটির দ্বিগুণ যেটি প্রথম সংখ্যাটির অঙ্কগুলিকে বিপরীত ক্রমে স্থাপন করে প্রাপ্ত হয়। সংখ্যাটি খুঁজে বার করুন। দেখো উত্তর অপশান নাম্বার 3। তার কারণ আমি দেখতে পাচ্ছি অঙ্কগুলির সমষ্টি 9, একটাই অপশান আছে যেখানে অঙ্কগুলোকে যোগ করো 8 আর 1 9 হচ্ছে, আর কোনোটাই কিন্তু 9 হয় না, তাই উত্তর হবে 18। এবার প্রশ্ন হলো যদি আরও এরকম থাকতো, আমি তার জন্য বলে দিচ্ছি অঙ্কটা কিভাবে করবে। অঙ্ক কিন্তু অপশান ধরেই করতে হবে। 8 আর 1 9 এসছে, 6 আর 3-এও 9 থাকতে পারতো, 5 আর 4-এও 9 থাকতে পারতো। যাদের মনে এই প্রশ্নটা আসছে তাদের জন্য আমি এটা করে দিচ্ছি, কিন্তু এটা গ্রুপ ডি পরীক্ষায় এসছে। আমি বারবার বলছি প্রশ্ন যখন থাকবে প্রশ্নটা করার আগে অপশানগুলোর দিকে একবার তাকিও। দেখো বলেছে সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে 9,
ভালো, আমি মনে করছি যে সব অপশানগুলোতেই 9 আছে। এই সংখ্যাটির নগুণ হলো সেই সংখ্যাটির দ্বিগুণ যেটি প্রথম সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীতক্রমে স্থাপন করা যায়। দেখো অপশান যখন এইভাবে আছে তখন সবচেয়ে ছোটোটা আর সবচেয়ে বড় সংখ্যাটাকে বাদ দিয়ে আমরা অঙ্ক করি। সাধারণত কী হয়, দেখো এখানে সবচেয়ে ছোট ছিল 18 আর সবচেয়ে বড় ছিল 30, তাই তো। এবার বলেছে যে এই যে সংখ্যাটা সমষ্টি নয়, এই সংখ্যাটার নগুণ হলো সেই সংখ্যাটির দ্বিগুণ যেটি প্রথম সংখ্যাটির অঙ্কগুলিকে বিপরীতক্রমে স্থাপন করে প্রাপ্ত হয়। এই সংখ্যাটার, মনে করো আমি এটাই ধরছি, এই সংখ্যাটা 18কে 9, এই সংখ্যাটার নগুণ অর্থাৎ 18 এর নগুণ কত? 162। বোঝা গেছে? এই সংখ্যাটার নগুণ হলো সেই সংখ্যাটির দ্বিগুণ যেটি প্রথম সংখ্যাটা অর্থাৎ যেটা ধরেছ সেটার অঙ্কগুলো বিপরীতক্রমে স্থাপন করলে, অর্থাৎ 18কে বিপরীতক্রমে স্থাপন করলে 81 হয়, সেটার দ্বিগুণ হবে নাকি। 81কে 2 দিয়ে গুণ করলে দেখো 162 হচ্ছে। এইটা এখানে 18কে 9 চলে এসছে, যদি না আসতো অপশান থেকে তুমি এইভাবেই করতে। পরের প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 7:11 এবং সেগুলির গসাগু 8, সংখ্যা দুটির লসাগু কত? দেখো সংখ্যা দুটোকে 7x আর 11x মনে করে নাও। 7x আর 11x হলে এদের গসাগু কত? এদের মধ্যে যেটা কমন সেটাই হচ্ছে গসাগু। এদের মধ্যে কমন x, তাহলে গসাগু হচ্ছে x। ওরা বলেছে 8, তাহলে গসাগুর মান 8। বলেছে সংখ্যা দুটোর লসাগু কত? এদের লসাগু কত? 7, 11 মৌলিক সংখ্যা, তাই 7, 11, 77 এবং ওদের মধ্যে কমন যেটা x সেটা হবে লসাগু, অর্থাৎ লসাগু হচ্ছে 77x। বলেছে লসাগুর মান কত? লসাগুর মান 77x, অর্থাৎ 77কে 8 দিয়ে গুণ করব, কেন x এর মান 8। পুরো গুণ করার দরকার নেই, 7 8 56, 6 শেষ ফিগার 6 আছে, একটাই অপশানে আছে, তাই উত্তর হবে অপশান নাম্বার 3। পরের প্রশ্ন, 8 প্রশ্নে বলেছে প্রদত্ত ভগ্নাংশগুলির মধ্যে সর্ববৃহৎ কোনটা? সবচেয়ে বড়টা বার করতে দিয়েছে, ক্রস গুণ করতে করতে যাও। যেমন আমি যদি এইটার সঙ্গে ক্রস গুণ করি 6 6 36, এর মাথায় 36 আসছে, আর এইটাকে গুণ করলে 4 আসতে 32 আসছে। যার মাথায় বেশি আসছে সে বড় হবে। 6 6 36, 4 আসতে 32, এর মাথায় 32 আসছে, এর মাথায় 36 আসছে, তাহলে এ বড় এদের দুজনের মধ্যে, তাই একে কেটে দাও। আবার এটার সঙ্গে এটা ক্রস করো, 4 5 20 আসছে, 3 6 18 আসছে, এর মাথায় 18 আসছে, এর মাথায় 20 আসছে। যার মাথায় বড় আসছে সে বড়, তাহলে এ হবে ছোট। একই রকমভাবে 3 9 27, এটা ক্রস গুণ করলে 27 আসছে, এটা 5 5 25, এর মাথায় 25 আসছে, এর মাথায় যেহেতু ছোট আসছে এটাকে কেটে দাও, তাহলে সবচেয়ে বড় হবে 9 5, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 9 প্রশ্নে বলেছে যে বিন্দুটি -7 6 এবং 5 0 বিন্দুগামী সরল রেখাংশকে অভ্যন্তরীণভাবে 1:3 অনুপাতে ভাগ করে সেটির স্থানাঙ্ক কত? এর আগের সব ভিডিওগুলোতেই প্রায় এরকম প্রশ্ন এসেছিল, করে দেওয়া হয়েছে, পারলে একবার দেখে নিও। -7 6 এবং 5 0 এই দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে এইখানে 1:3 অনুপাতে ভাগ করা হয়েছে, অর্থাৎ এটা যদি 1 হয় তাহলে বাদবাকিটা হচ্ছে 3। 1:3 অনুপাতে অভ্যন্তরীণভাবে ভাগ করা হয়েছে, অর্থাৎ এই রেখাটার উপরে একটা বিন্দু নিলে সেই বিন্দুতে ছেদ করেছে এবং এই বিন্দুতে 1:3 অনুপাতে ছেদ করা হয়েছে। তাহলে যে বিন্দুতে ছেদ করেছো এই বিন্দুটার স্থানাঙ্ক কত? আমি স্থানাঙ্কটা xy মনে করলাম। xy এর ভ্যালু বার করতে হবে। আগে বলি তোমরা পরীক্ষার সময় কি করে করবে, তারপর বলবো কেন এটা করতে বলা হচ্ছে। দেখো পরীক্ষার সময় যখন করবে x এর মান কি বার করবে? ক্রস সবসময় গুণ করবে, এই দুটো ফিগার দিয়ে ক্রস গুণ হবে। যেমন আমি যদি এইটাকে দিয়ে গুণ করি, 1 দিয়ে যখন গুণ করব এই ক্রস এর প্রথমেরটাকে গুণ করব, 5 1 5, প্লাস এটা দিয়ে যখন গুণ করব ওর প্রথমেরটা গুণ করব। এর প্রথম গুণ করলে এরও প্রথম গুণ করতে হবে, এটা গুণ করলে -21, সরি এটা মাইনাস, প্লাস মাইনাসে -21 বাই নিচে সবসময় এই দুটো সংখ্যার যোগফল থাকবে, 3 আর 1 4, এটা হবে x এর মান। আর y এর মান কী হবে? একইভাবে এটার সঙ্গে ক্রস ওর দ্বিতীয়টা গুণ করবে, 1-এর সঙ্গে 0 গুণ করলে 0, আর এটার সঙ্গে এর দ্বিতীয় গুণ করবে, 3 6 18, যা বেরোবে তার সঙ্গে যোগ করবে, নিচে সবসময় এই দুটো সংখ্যার যোগফল থাকবে। তাহলে 21 থেকে 5 যদি বাদ দিই -16, -16কে 4 দিয়ে ভাগ করলে -4, অর্থাৎ উত্তর -4 দিয়ে শুরু হবে, একটাই আছে, তাই উত্তর হবে অপশন নাম্বার 2। 18কে 4 দিয়ে ভাগ করলে 4.5 বেরোবে।
বোঝা গেছে। এবার কেন এটা বলা হয়, তার কারণ হচ্ছে মনে করো এই পয়েন্টটা x1 y1, এই পয়েন্টটা x2 y2, আর এটা হচ্ছে m:n অনুপাতে ছেদ করেছে। ফর্মুলা হচ্ছে যদি x এর ভ্যালু বার করো তাহলে mx2 প্লাস mx2 প্লাস nx1, অর্থাৎ এটার সঙ্গে এর প্রথমটা গুণ করব mx2 প্লাস দেবো এর সঙ্গে এর প্রথমটা গুণ করব nx1 বাই m আর n এর যোগফল m প্লাস n। তেমন করে যখন y বার করব একইভাবে এর সঙ্গে দ্বিতীয়টা গুণ করব অর্থাৎ my2 প্লাস এটার সঙ্গে ক্রস এটা গুণ করব y এর ভ্যালুটা অর্থাৎ ny1 নিচে m প্লাস n। বুঝে গেছে। পরের প্রশ্ন 10-এর প্রশ্নে বলেছে একটি সংখ্যার 5 গুণের থেকে 10 বিয়োগ করলে তা সেই সংখ্যার 4 গুণের সাথে 8 যোগ করার সমান হবে, সংখ্যাটি কত? আমি বলেছি অপশান থেকে অঙ্ক করবে, এগুলো সুবিধে হবে। 4টে অপশানের মধ্যে সবথেকে ছোট আর সবচেয়ে বড় ফিগারটাকে প্রথমে বাদ দাও। এদের মধ্যে সবথেকে ছোট ফিগার 15, সবথেকে বড় ফিগার 22, এই দুটোকে বাদ দিয়ে বাকি যে দুটো ফিগার আছে তাদেরকে নিয়ে প্রথমে ক্যালকুলেশন স্টার্ট করো। ওই দুটোর মধ্যে তোমার যেটা সুবিধা হবে সেটাকে নিয়েই করো। 21-এর তুলনায় 18 ছোট সংখ্যা, আমার এটাকে নিয়ে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমি উত্তর মনে করছি 18। যদি হয় এর 5 গুণের সঙ্গে 18-র 5 গুণ কত? 90। 10 বিয়োগ করলে কত হবে? 80। যেটা হলো তা অর্থাৎ এই 80টা সেই সংখ্যার 4 গুণের সাথে 8 যোগ করার সমান হবে। যে সংখ্যাটা ধরেছ তার সঙ্গে 4 গুণ করে যদি 8 যোগ করো নাকি সমান হবে, দেখছি সমান হচ্ছে, তাই উত্তর এটাই। পরের প্রশ্ন, যদি √75 প্লাস √363 সমান √n হয় তাহলে n এর মান কত? দেখো 75-এর রুট পুরো করা যাবে না, 25 × 3 75 হয়, 25-এর রুট হচ্ছে 5, অর্থাৎ এটা 5√3 বেরোবে। 363কে যদি রুট করো 11√3 বেরোবে। 11 11 121, 121কে 3 দিয়ে গুণ করলে 363 হয়। রুটের ভেতর দুটো ফিগার থাকলে একটা বাইরে বেরোয়, তাই এটা 11√3। বোঝা গেছে। যেমন আমি 363কে যদি ভাঙি, এটা হবে 121 আর এটা 11 11 121। এটা রুটের ভেতরে আছে, রুটের ভেতর দুটো ফিগারের জন্য একটা ফিগার বাইরে আসে, বাদবাকিটা ভিতরে থাকে। এটা আর এটা এইভাবেই করা হয়েছে। 5 আর 11 যোগ করলে 16√3 সমান √n। যেহেতু n এর ভ্যালু চেয়েছে তাই দুদিকে স্কোয়ার করো, এদিকে স্কোয়ার করলে শুধু n হবে, আর এদিকে যদি স্কোয়ার করো 16 16 256, √3 স্কোয়ার করলে 3 হবে। যখন গুণ করবে 3 6 18, 3 25 75, 1 76, অর্থাৎ 768 আসবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 12 প্রশ্নের সমীকরণটা সমাধান করুন। ওপরে দুটো সংখ্যা যে আছে সেগুলোকে যোগ করো, যোগ করলে বেরোবে 0.380, এটা যোগ করলে। আর নিচে এইটা যোগ করে যদি এটা বিয়োগ করি বেরোবে 0.475। দশমিক তুলবে, দশমিক তো যোগ করবে, কাটাকুটি করবে, 0.8 আসবে, অপশান নাম্বার 2। সবাই পারবে, আমি অঙ্কটা করে দেখালাম না। 13 প্রশ্নে দিয়েছি চিত্রটিতে AB সমান্তরাল CD এবং AFE এই কোণটার মান দিয়েছে 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। FCD এই কোণটার মান কত চেয়েছে? দেখো অপশান দেখে তো মনে হচ্ছে 120 ডিগ্রি হবে। কেন বলো? FCD এই কোণটা বলেছে। যদি আঁকাটাকে আমি এইভাবেও মোল্ড করতাম তাহলে এটা তো 90 ডিগ্রি হতো, তাহলে উত্তরটা 90 ডিগ্রির থেকে কিছুটা বেশি হতো। একটাই অপশান আছে, যদিও চোখের দেখার জ্যামিতি হয় না, তবু এখানে আমি যদি এটা 90 ডিগ্রি করতে পারতাম, এটা 90-এর থেকে একটু বেশি হবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। এবার দেখে নাও কীভাবে করা উচিত ছিল। এটা 30, এটা এরকম চিহ্ন দেওয়া আছে, মানে এটা 90, 90 30 120 ডিগ্রি। একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হয়। 90 + 30 120 হলে এটা হবে 60। এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, কেন বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হয়, তাহলে এটা হলো 60 ডিগ্রি। এবার এইটার সঙ্গে এইটা সমান্তরাল দেওয়া আছে, আমি আঁকাটা আঁকছি, এইটার সঙ্গে এইটা সমান্তরাল দেওয়া আছে। বোঝা গেছে। তার মধ্যে এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা চেয়েছে। দেখো এইটার সঙ্গে যদি এইটা সমান্তরাল হয় তাহলে এইটা আর এই কোণটা হয় অন্তস্থ কোণ।
যদি সমান্তরাল সরলরেখা থাকে তাহলে অন্তস্থ কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হতে হবে। এটা 60 হলে তাহলে এটাকে 120 ডিগ্রি হতে হবে, কারণ 120 + 60 সমান 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটার মান হলো 120 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে এবং সম্পূর্ণ প্ল্যাটফর্মটি 25 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300 মিটার হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা জানি কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করলে ট্রেনটাকে যেতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এবং কোনো ট্রেন যদি কোনো ব্যক্তিকে অতিক্রম করে তবে ট্রেনটাকে যেতে হবে তার নিজের দৈর্ঘ্য। ট্রেনটা 25 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে, তাহলে আমি বলবো 25 সেকেন্ডে ট্রেনটা গেছে তার নিজের দৈর্ঘ্য, যেটা আমি টি ধরলাম, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে 300 মিটার। এবং 5 সেকেন্ডে লোকটা ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা লোককে অতিক্রম করেছে, তাহলে 5 সেকেন্ডে ট্রেনটা কতটা যাবে? আমি বলেছি কোনো লোককে অতিক্রম করতে গেলে ট্রেন সবসময় তার নিজের দৈর্ঘ্য যাবে। এবার আমি যদি এইগুলোকে বিয়োগ করি তাহলে এটা কেটে যাবে, 25 থেকে 5 বাদ দিলে 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 300 মিটার। 1 সেকেন্ডে কত যাবে? ভাগ করে দাও, 15 দুগুণে 30, 15 মিটার। বলেছে ট্রেনটার দৈর্ঘ্য কত? দেখো ট্রেনটার দৈর্ঘ্য এখানে টি আছে, অর্থাৎ 5 সেকেন্ডে যেটা যাবে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 5 সেকেন্ডে ট্রেনটা কতটা যাবে? 1 সেকেন্ডে 15 গেলে 5 সেকেন্ডে যাবে 75 মিটার। 5 সেকেন্ডে যেটা যাবে সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, তাই ট্রেনের দৈর্ঘ্য 75 মিটার, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে বলেছে সমীকরণটা সমাধান করো, অর্থাৎ x এর মান বার করতে হবে। দেখো ছিল 1212/0.5, এটাকে যদি করি 606x/100 লিখতে পারি। ইউনিট প্লেসে যদি 5 থাকে তাকে ডাবল করো, অর্থাৎ 2 দিয়ে গুণ করো, অর্থাৎ আমি এখানেও 2 দিয়ে গুণ করলাম, এখানেও 2 দিয়ে গুণ করলাম। এটাকে যদি 2 দিয়ে গুণ করি এটা আসবে 1, অর্থাৎ এটার আর অস্তিত্ব থাকবে না। 606কে 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণে 4, 4 100 400, অর্থাৎ x এর ভ্যালু আসবে 400, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা পিএসসি ক্লার্কশিপ মেনের প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল সাবস্ক্রাইব করতে পারো। এখানে বাংলা থেকে ইংরাজি, ইংরেজি থেকে বাংলা, প্রেসি এবং রিপোর্ট রাইটিং নিয়ে রীতিমতো ক্লাস চালু হয়েছে। এখনও পর্যন্ত 19টা বেঙ্গলি টু ইংলিশ দেওয়া হয়েছে এবং ইংলিশ টু বেঙ্গলি প্রায় 4-5টা দেওয়া হয়েছে, প্রেসি গোটা 4 এবং রিপোর্ট রাইটিং একটা দেওয়া আছে। পারলে দাস ক্যাপিটাল সাবস্ক্রাইব করো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। কোসেক a - b সমান সাইন a সেক b ট্যান a - ট্যান b হলে কোসেক 15 ডিগ্রির মান কত? এর আগের সেটগুলোতেও এরকম অঙ্ক করানো হয়েছে, তবু একবার বলে রাখি এখানে 15 ডিগ্রি চেয়েছে। তোমার জানা যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে এখানে যেহেতু বিয়োগ করতে বলেছে এমনভাবে বিয়োগ করো যাতে করে 15 আসে। মানে কি, মনে করো এখানে কোসেক a - b আছে, আমি কোসেক মনে করো 45 থেকে যদি 30 বাদ দিই তাহলে 15 আসে, 60 থেকে 45 বাদ দিলেও কিন্তু 15 আসে। আমি 45 আর 30 নিলাম। আমি কোসেক 15 ডিগ্রির মান নির্ণয় করতে চাইছি। আমি দেখলাম কোসেক 15কে, এটা কোসেক আছে, কোসেক 15কে 45 - 30 করলে 15 আসে। এবার প্রথমে যে অ্যাঙ্গেলটা দিলাম সেটা হচ্ছে এ, কেন এখানে এ ছিল, আর পরে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমি বি মনে করলাম। আমি যদি এই সূত্রে ফেলে দিই যেখানে এ এর ভ্যালু 45 এবং বি এর ভ্যালু 30 আছে, যদি এখানে বসাও তাহলে কিরম আসবে? সাইন এ এর বদলে কি বসাবো? 45, সেক বি এর বদলে বসাবো 30। নিচে আছে ট্যান এ, এর ভ্যালু 45 এবং বি এর ভ্যালু 30, এখানে তাই ট্যান 30 লিখলাম। বোঝা গেছে? জাস্ট খালি এখানে এ আর বি এর মানটা বসিয়ে দেবে। যারা 60 - 45 করবে তাহলে এ এর ভ্যালু হবে 60, বি এর ভ্যালু হবে 45, উত্তর একই আসবে। সাইন 45 ডিগ্রির তোমাকে ভ্যালু জানতে হবে। সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। এটা কি ছিল? সাইন, এটা সাইন ছিল, এটা সাইন ছিল না, এটা সেক ছিল। সেক এ সেক বি একটু চেঞ্জ করে নাও, তাহলে এটা সেক এ, সেক 45। সেক 45 ডিগ্রির ভ্যালু √2 ইন্টু সেক 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 2/√3। মানগুলোকে মনে রাখতে হবে, কিছু করার নেই। ট্যান 45 এর ভ্যালু 1,
tan 30 ভ্যালু 1/√3। এটাকে সরল যদি করি এটা আসবে 2√2/√3 আর এটা আসবে √3 - 1/√3। পরের লাইনে যদি এটাকে লেখা যায় এটা আসবে 2√2/√3 ইন্টু √3/√3 - 1। √3 কেটে দাও। এবার করণী নিরসন করার জন্য নিচেতে √3 - 1 আছে, তাই √3 + 1 দিয়ে ওপর নিচেও গুণ করে দাও। এটা গুণ করলে a + b ইন্টু a - b সূত্র পড়বে a² - b² অর্থাৎ √3² যেটা কিনা 3 এবং b² অর্থাৎ 1² এটা বিয়োগ করলে আসবে 2। আর এখান থেকে আমি এটা লিখে দিচ্ছি, এইটা করলে 2 আসবে, এই 2-এর সঙ্গে এই 2টা কেটে যাবে, তাহলে উত্তর হবে √2 ইন্টু √3 অর্থাৎ √6 প্লাস √2। ব্র্যাকেটটা যদি খোলো তাহলে উত্তর হবে √6 + √2, অপশান নাম্বার 4। 17 প্রশ্নে বলেছে 17, 22, 27, 32 এই ক্রমের 20টি পদের যোগফল কত। দেখো যদি এটা দেখো সিকোয়েন্সটা দেখো 5 5 যোগ করে গেছে, 5 5 যোগ করে গেছে, তাহলে এটা সমান্তর প্রগতির মধ্যে পড়ছে। সমান্তর প্রগতির ক্ষেত্রে যে প্রথম যে রাশিটা আছে সেটাকে আমরা a দিয়ে ডিনোট করব। এখানে প্রথম রাশিটা হচ্ছে 17, তাহলে a এর ভ্যালু 17। এই যে বিয়োগটা প্রতিটা রাশি দেখছো 5 5 5 করে বেড়ে গেছে, এটাকে আমরা d দিয়ে ডিনোট করব যেটা কিনা 5। এবং 20টা পদের যোগফল চেয়েছে অর্থাৎ n, সেটা আমরা 20 দেখলাম। কেন 20টা পদ মানে যতটুকুলো পদ বলেছে সেটা n হবে, বোঝা গেছে। তাহলে সমান্তর প্রগতির ক্ষেত্রে প্রথম পদটা 17, এখানে যে পার্থক্যটা আছে সেটা d এর ভ্যালু 5, 22, 27, 32 5 5 করে বেড়ে গেছে এবং 20টা পদ বলেছে, তাই 20টা পদ, তাহলে n এর ভ্যালু 20। এবার যে যোগফল তার ফর্মুলা অর্থাৎ সাম, এটার ফর্মুলা হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d, n-1 ইন্টু d। এই ফর্মুলা ফেললে তোমার যোগফলটা আসবে। n এর ভ্যালু কত 20/2, 2a এর ভ্যালু 17, 17কে 2 দিয়ে গুণ করলে 34 প্লাস n এর ভ্যালু যদি 20 বসাও 20 - 1 এখানে আসবে 19, 19কে d দিয়ে গুণ অর্থাৎ 5 দিয়ে গুণ করলে 5 19 95। এইটা কাটলে আসবে 10, 34 প্লাস 95 এটাকে যদি যোগ করো 129 আসবে, অর্থাৎ এটাকে গুণ করলে 1290 আসবে, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 18 প্রশ্নে বলেছে একজন শ্রমিক হিসেবে এ হলো বি এর তুলনায় দ্বিগুণ দক্ষ। যদি তারা একসঙ্গে মিলে একটি কাজ 14 দিনে সম্পন্ন করতে পারে তাহলে সেই কাজটিকে সারতে বি এর একা কতদিন সময় লাগবে। এ আর বি এর মধ্যে তুলনা করে বলা হয়েছে যে এ হলো বি এর তুলনায় দ্বিগুণ দক্ষ, অর্থাৎ বি যদি যে সময়ে এক কাজ করবে এ সেই সময় দ্বিগুণ কাজ অর্থাৎ 2 করবে। এটা হলো দক্ষতার অনুপাত, বোঝা গেছে। এক কাজ যে সময়ে করবে সেই সময় এ দ্বিগুণ কাজ করবে অর্থাৎ 2 কাজ করবে। তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে একটা নির্দিষ্ট সময় এ 2 করবে আর বি 1 করবে, অর্থাৎ দুজনে মিলে 3 3 করে কাজ করবে। তারা 14 দিনে কাজ করলো, প্রতিদিন যদি 3 ইউনিট করে কাজ করে 14 দিনে যে কাজটা করবে সেই কাজটার পরিমাণ হচ্ছে 42 ইউনিট, অর্থাৎ ওরা দুজনে মিলে একটা কাজ শেষ করলো যে কাজটা হচ্ছে 42 ইউনিটের। বলেছে এই কাজটা বি এর করতে কতদিন সময় লাগবে। কোন কাজটা? এই 42 ইউনিট কাজটা বি করবে। বি প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 1 ইউনিট করে কাজ করে। তাহলে 42 ইউনিট কাজ করতে বি এর সময় লাগবে 42 দিন, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 19 প্রশ্নে বলেছে একটি বিদ্যালয়ে বালক ও বালিকার অনুপাত 4:5। যদি সেই বিদ্যালয়ে 333 জন শিক্ষার্থী থাকে তাদের মধ্যে কতজন বালিকা ছিল। দেখো বালক আর বালিকা মিলিয়ে রেশিওতে কত আছে, মোট আছে 4 আর 5 9, কিন্তু প্রশ্নে বলেছে 333 জন শিক্ষার্থী আছে। তাহলে 9-এর ভ্যালু 333, 1-এর ভ্যালু কত হবে 333কে 9 দিয়ে কাটলে 37। বলেছে বিদ্যালয়ে বালিকা কতজন আছে, বালিকা 5 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 37 হয় তাহলে 5 ইউনিটের ভ্যালু হবে 37কে 5 দিয়ে গুণ করলে 185, যেটা অপশান নাম্বার 4-এতে আছে।
পরের প্রশ্নে দিয়েছে নিচের সমীকরণটি সমাধান করুন। দেখো এখানে 5 4 আর 3 7, এটা -7 বেরোবে, -7 থেকে 5 যদি বাদ দাও -2, এই জায়গাটা 6 মাইনাসে মাইনাসে +2 হলে এই জায়গাটা বেরোবে 8, 5 - 8 হলে -3, অর্থাৎ এই জায়গায় বেরোবে -3, এটা ব্র্যাকেটের মধ্যে আছে। 10 মাইনাসে মাইনাসে +3, অর্থাৎ উত্তর হলো 13, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 21-এর প্রশ্নে বলেছে একজন পিতা এবং একজন পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? দেখো এখানে দিয়েছে বর্তমান বয়সের সমষ্টি 50 দুজনের, 5 বছর আগে দুজনেরই 5 5 10 বছর কমে যাবে সমষ্টি। এখন যদি দুজনের বয়সের যোগফল 50 হয়, 5 বছর আগে দুজনের 5 + 5 10 বছর কমে যাবে, অর্থাৎ 5 বছর আগে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 50 - 10 = 40, কিন্তু 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1, অর্থাৎ রেশিওতে মোট বয়স ছিল 7 + 1 8, কিন্তু আমরা দেখলাম এই বয়সটাই হচ্ছে 40 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 বছর। 1 ইউনিট মানে কি? 5 বছর আগে তাদের বয়স অর্থাৎ পুত্রের বয়স ছিল 1 ইউনিট, যার ভ্যালু বেরোলো 5 বছর। তাহলে 5 বছর আগে ছেলের বয়স যদি 5 থাকে, তাহলে এখন বয়স কত? বর্তমানে আরও 5 যোগ করে দাও, কেন এটা ছিল 5 বছর আগের বয়স। এখন 5 যোগ করে পুত্রের বর্তমান বয়স হবে 10 বছর, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন 22-এর প্রশ্নে বলেছে একটি নির্বাচনে একজন প্রার্থী পেয়েছেন মোট ভোটের 62% এবং তিনি 35,640 ভোটে জয়ী হন। যদি কোনো ভোটকে অবৈধ বলে ঘোষণা করা না হয়ে থাকে, তবে মোট কত সংখ্যক ভোট পড়েছে? এখানেও তোমার শুধুমাত্র সময়টা নষ্ট করতে চেয়েছে। কেন? দেখো যে ফিগারগুলো দিয়েছে উত্তরে, সেই ফিগারগুলো তোমাকে তার মানে কোনো ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে এবং সেখানেই তুমি সময়টা নষ্ট করবে। আমি বলবো কি করে সময়টা বাঁচাতে হয়। যে জিতেছে সে 62% ভোট পেয়েছে, যে হেরেছে সে কত পাবে? 100 থেকে 62 বাদ দিলে 38% ভোট। তাহলে জেতার হারার মধ্যে পার্থক্য কত? এইটা। কিন্তু বলেছে যে জিতেছে সে 35,640 ভোট বেশি পেয়েছে। তাহলে দেখলাম যে পেয়েছিল 62, যে হেরেছে সে 38, এদের মধ্যে যেটা ডিফারেন্স হবে সেটাই বেশি পেয়েছে যে জিতেছে। তাহলে 24%-এর ভ্যালু 35,640, তোমাকে বার করতে হবে 100%-এর ভ্যালু কত। তাহলে আলটিমেটলি 24 দিয়ে এটাকে ভাগ করতে হবে, করার পর যেটা বেরোবে সেটা 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো? এবারে দেখো একটা কথা, আমি যদি এটা 24% না ভেবে একটু বেশি করো, অর্থাৎ 25% যদি ভাবতাম, 25%-এর ভ্যালু যদি এটা হয়, 100%-এর ভ্যালু বার করতে আমার কোনো অসুবিধে হতো না। কেন? যে ফিগারটা দেওয়া আছে তাকে 4 দিয়ে গুণ করলে এটা হতো। তুমি 24% থেকে 25% করছো মানে যে উত্তরটা তুমি এখানে আসবে, অরিজিনাল উত্তরটা তার থেকে কিঞ্চিত বেশি হবে। কেন? এটা 24 ছিল, তুমি 24 না ভেবে 25 ভাবছো, মানে তুমি জিনিসটাকে একটু কমিয়ে দিয়েছিলে। বোঝা গেছে? 24 থেকে 25 ধরলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য, যে 4 দিয়ে গুণ করলে 100% আসবে। এটাকে যদি 4 দিয়ে গুণ করি, পুরোটাকে না, আমি শুধু এই 35কে 4 দিয়ে যদি গুণ করি 140 আসবে, আরও শূন্য এখানে থাকবে। বোঝা গেছে? আরও শূন্য থাকবে। তাহলে উত্তরটা 1,40,000-এর থেকে একটু বেশি হবে, একটু বেশি। দেখো 1,40,000-এর থেকে এইটা তো 1,40,000 যাচ্ছেই না, এটাও যাচ্ছে না, তাহলে এই দুটো উত্তর হবে না। এটা 1,40,000 থেকে অনেকটা বেশি, তাহলে এটা উত্তর হবে না, তাহলে এটা উত্তর হতে বাধ্য। আমি পুরো ক্যালকুলেশন করব না। বোঝা গেছে? পরের প্রশ্ন 23-এর প্রশ্নে বলেছে 4.84 মিটার দীর্ঘ এবং 3.1 মিটার উঁচু একটি দেওয়ালকে 22 সেমি × 10 সেমি টাইল দিয়ে আবৃত করা হয়। টাইলের মোট খরচ খুঁজে বের করুন যদি প্রতিটি টাইলের খরচ হয় 1.50 টাকা। দেখো এখানে টাইলগুলো সেন্টিমিটারে দেওয়া আছে, তাই পাঁচিলের মাপটাকেও সেন্টিমিটারে করো। 4.84 মিটার মানে 484 সেন্টিমিটার, মিটারের পর ডেসি সেন্টি, দুঘর। এটাও তাই, 3.1 মিটার মানে 310 সেন্টিমিটার। তাহলে পাঁচিলটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এই ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলে এক একটা টালি 22 × 10 করে আছে, তাহলে মোট টালির সংখ্যা কত? এইটা। মোট ক্ষেত্রফলকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে মোট টালি পাওয়া যাবে। বোঝা গেছে? যদি এখানে 0 0 কাটো, 11 × 2 = 22, 4 × 11 = 44, 4 × 44
আর এটা 22 দুগুণে 44। তাহলে টোটাল যে টালির সংখ্যা সেটা হচ্ছে 22 × 31। এতগুলো টালি লাগবে। একটা টালিতে খরচ 1.50 টাকা, তাহলে এতগুলো টালিতে খরচ হবে 1.5 দিয়ে গুণ করতে হবে। একটা ইউনিট প্লেসে 5 দেখছি, তাহলে আমি এটাকে 2 দিয়ে গুণ করব। এখানে 2 দিয়ে গুণ করলে তাহলে আমাকে পুরো ফিগারটা 2 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেছে? 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। এটা যদি 2 দিয়ে গুণ করো এটা হবে 3। আমি এখানে এটা 11 দুগুণে 22 দিয়ে কাটছি। 3 একে 3, 3 তিরিককে 9, 93কে 11 দিয়ে গুণ করব, মানে 93 আর 93 যোগ করব এইভাবে, সেটা হচ্ছে 1023, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, শেষ প্রশ্ন আজকের, সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। ভগ্নাংশের গসাগু নির্ণয় করার জন্য যে লব থাকবে তার গসাগু নির্ণয় করতে হবে এবং যার হর থাকবে তার লসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ যদি গসাগু নির্ণয় করতে বলে লবগুলোর গসাগু করবে আর হরগুলোর লসাগু করবে, আর যদি লসাগু নির্ণয় করতে বলে তাহলে উপরটার লসাগু করবে, নিচেরটা গসাগু করবে। তাহলে এই যে সংখ্যাগুলো আছে 7, 14, 7, এদের গসাগু কত? 7। এবং নিচে যে সংখ্যাগুলো আছে 9, 15, 10, এদের লসাগু কত? 90। তাহলে তোমার উত্তর হবে 7/90, যেটা অপশান নাম্বার 1-তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।